আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় প্রতিষ্ঠান কর্নেল অবউল আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজের নবাগত ছাত্রছাত্রীদের জানাই আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং লাল গোলাপ শুভেচ্ছা। আজকে আমার ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছো তাদের প্রত্যেককে কলেজের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আমার এখনও সরাসরি সাক্ষাৎ হয়নি, সরাসরি পরিচিত হওয়ার সুযোগ হয়নি। বর্তমান বিশ্বে করোনা নামক যে রোগে আমরা সবাই গৃহবন্দী রয়েছি, সেই কারণেই আমরা এখনো পর্যন্ত তোমাদেরকে অনলাইনে ক্লাস প্রদানের জন্য আমরা বাধ্য হয়েছি। এই কারণে আমরা তোমাদেরকে সরাসরি ক্লাসে উপস্থিত থাকতে না পারায় তোমাদেরকে আধুনিক সেবাকে কাজে লাগিয়ে তোমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, তোমাদের লেখাপড়াকে চালু রাখার জন্য আমরা এই পদ্ধতি এখনো পর্যন্ত অব্যাহত রেখেছি। আজকে আমি তোমাদেরকে যিনি পড়াচ্ছি, আমি হচ্ছি মোহাম্মদ হামেদ হাসান, সিনিয়র প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্নেল অবুল আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ, বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পাঠের উপর আলোচনা করব সেটা হলো পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, প্রথম অধ্যায়, পাঠ শিরোনাম পৌরনীতির পরিচিতি। আমরা আজকের আলোচনা থেকে যা কিছু আমরা শিখতে পারবো সেটা হচ্ছে পৌরনীতির ধারণা বর্ণনা করতে পারবো, পৌরনীতির বিষয়বস্তু বলতে পারবো, পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা বলতে পারবো, পৌরনীতি ও জ্ঞানের অন্যান্য শাখার সাথে সম্পর্ক আমরা জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সৃষ্টির সেরা মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। সমাজবদ্ধভাবে বাস করাই হলো মানুষের ধর্ম। মানুষ সামাজিকভাবে একত্রে বসবাস করতে গিয়ে কিছু নিয়ম কানুনের আওতায় চলে আসে, যার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার রাষ্ট্র নামক বাস্তব সংগঠনের সৃষ্টি হয়। সমাজ ও রাষ্ট্রের সভ্য হিসাবে মানুষের সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবনের পূর্ণাঙ্গ আলোচনার প্রয়োজনে পৌরনীতির উৎপত্তি ও বিকাশ ঘটেছে। রাষ্ট্র ব্যতীত মানুষ কোনোভাবেই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে না। রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসাবে নাগরিকের প্রসঙ্গ চলে আসে। এই জন্য পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল, হু ডাজ নট লিভ ইন সোসাইটি ইজ আইদার এ গড অর এ বিস্ট। মানুষ স্বাভাবিকভাবে সামাজিক এবং রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। প্রাচীনকালে মানুষ একত্রে বন জঙ্গলে বসবাস করত। তারা পশু পাখি শিকার, ফলমূল সংগ্রহ এবং অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে সবাই মিলে আহার করত। যদিও তাদের মধ্যে আদৌ সমাজ সম্পর্কে বাস্তব ধারণা ছিল না, তবুও তারা অবচেতনভাবেই সমাজে বসবাস করত। এভাবে শুরু হয় সমাজ জীবনের। পরবর্তীকালে সভ্যতার অগ্রগতির ফলে বিভিন্ন নিয়মকানুন, শৃঙ্খলা, আচার আচরণ, প্রয়োজন, প্রবৃত্তির কারণে মানুষ গড়ে তোলে রাষ্ট্র নামক প্রতিষ্ঠান। এই রাষ্ট্রীয় জীবনের অনুষঙ্গ হিসেবে নাগরিকদের সব কার্যক্রম বিশ্লেষণ করাই হলো পৌরনীতির কাজ। আজকে আমরা সেই পৌরনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা
এখন দেখতে পাচ্ছি তিনজন বিখ্যাত থিঙ্কারের দার্শনিকের, যারা পরিণীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যাদেরকে গ্রিক দার্শনিক হিসাবে সারা বিশ্বের জ্ঞানীরা, ছাত্রছাত্রীরা চিনে থাকে। এই তিনজন দার্শনিক হচ্ছেন একজন সক্রেটিস, আরেকজন প্লেটো এবং সর্বশেষ যিনি, তিনি হচ্ছেন প্লেটোর স্টুডেন্ট এরিস্টটল। আমরা এই তিনজন ফিলোসফার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেব। প্রথমে সক্রেটিস, দার্শনিক ও শিক্ষক হিসেবে যিনি খ্যাত ছিলেন, তিনি দার্শনিক প্লেটোর শিক্ষাগুরু হিসেবে পরিচিত। সক্রেটিসের দর্শন চিন্তার প্রথম কথা ছিল নিজেকে জানো, নো দাই সেলফ। তার মতে জ্ঞানই পূর্ণ, ভার্চু ইজ নলেজ। যাবতীয় পাপ বা অন্যায় সর্বত্রই অজ্ঞানতার ফল। তিনি বলেন, ভুল করা অনুচ্ছিক এবং ধন সম্পদ ও ক্ষমতা কারও স্থায়ী অধিকার নয়। তিনি খ্রিস্টপূর্ব 399 অব্দে এই মহান মনীষীকে বিচারের নামে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়। অতঃপর দোষ স্বীকার অথবা হেমলক বিষ পানে আত্মহত্যা করতে বলা হলে তিনি অন্যায়ের কাছে মাথা নত না করে দ্বিতীয়টি বেছে নেন, অর্থাৎ তিনি হেমলক বিষ পানে নিজেকে আত্মহত্যার দিকে তিনি নিয়ে যান। এভাবে এই মনীষীর জীবনাবসান ঘটে। এরপর আমরা সংক্ষেপে আলোচনা করব প্লেটো। তিনিও ছিলেন বিখ্যাত দার্শনিক। তিনি সক্রেটিসের ছাত্র। তিনি দার্শনিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন কল্পনা বিলাসী। তার প্রতিষ্ঠিত শিক্ষাকেন্দ্রের নাম ছিল একাডেমি। প্লেটো মনে করতেন ন্যায় বিচার হলো যার যা পাওয়া না তা দিয়ে দেওয়া। যে ব্যক্তি যে কাজে যোগ্য তাকে সেই কাজের দায়িত্ব দেওয়া। তিনি বলতেন, শাসক ন্যায়বান হলে আইনের কোনো প্রয়োজন নেই, কিন্তু শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে সেখানে আইন হচ্ছে মূল্যহীন। আমরা তার কথাকেই বাস্তবে বর্তমানে আমরা অবলোকন করছি। এরপর তৃতীয় যিনি, যাকে আমরা দেখছি, তিনি হচ্ছেন এরিস্টটল, যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে জানি। তিনি একাধারে দার্শনিক, শিক্ষক, বিজ্ঞানী, কবি এবং চিন্তাবিদ ছিলেন। তার শিক্ষাগুরু ছিলেন মহান দার্শনিক প্লেটো। তিনি পেশাগত জীবনে এশিয়া মাইনরের স্বৈরাচারী শাসক হার্মিয়াসের চিকিৎসক ও উপদেষ্টা পদে চাকুরি নেন। পরবর্তী সময়ে মেসিডনের যুবরাজ আলেকজান্ডারের গৃহশিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি 366 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে দর্শন চর্চার কেন্দ্র, তার বিখ্যাত প্রতিষ্ঠান লাইসিয়াম প্রতিষ্ঠা করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনজন থিঙ্কারের সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। আমরা স্লাইডে বিখ্যাত দুইটি নগরীর প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এই দুইটি নগরীর মধ্যে একটি হচ্ছে এথেন্স আর একটি হচ্ছে স্পার্টা। রাষ্ট্রবিজ্ঞানের পরিণতির প্রত্যেক ছাত্রছাত্রীকে রাষ্ট্রবিজ্ঞান বা পরিণতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে এই দুইটি নগর রাষ্ট্রের সাথে অবশ্যই তাদের পরিচিত হওয়া প্রয়োজন, অবশ্যই তাদের পরিচিত হতে হবে। কারণ আমরা যখন পরিণতি পাঠ করতে যাই তখন আমরা অন্যান্য নগরীর সাথে সাথে এথেন্স এবং স্পার্টার নাম আমরা বিশেষভাবে শুনে থাকি। নগর রাষ্ট্রের ধারণা মূলত এই দুইটি রাষ্ট্র থেকে এসেছে। প্রাচীন গ্রীসে নগর রাষ্ট্রে যারা বসবাস করতেন মূলত তাদেরকেই নাগরিক হিসেবে বিবেচনা করা হতো। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের নাগরিকরা প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করত। গ্রিস এবং স্পার্টার নগর রাষ্ট্রের প্রত্যক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণকারীরাই কেবল নাগরিকের মর্যাদা পেত। কিন্তু বর্তমানে রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের মর্যাদায় আমরা দিয়ে থাকি, কারণ বর্তমান রাষ্ট্র আর গ্রিসের মতো এখন অত ছোট নেই, বা তাদের গ্রিস নগরীর মতো আয়তনে ছোট নয়। বর্তমান রাষ্ট্র জাতিরাষ্ট্রতে পরিণত হয়েছে। এরপরও আমাদেরকে বর্তমান রাষ্ট্রের
বিষয়টি আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদের ধারণা লাভ করতে হয়, তাহলে আমাদের এই অ্যাথেন্স এবং স্পার্টা সম্পর্কে আমাদের জানা দরকার। এই কারণে আমি তোমাদের সামনে এই দুইটি নগরীর প্রতিচ্ছবি তুলে আনলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পৌরনীতির ধারণা ও সংজ্ঞা আমরা জানব। আমরা জানি পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, আর সিভিক শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে এসেছে। শব্দ দুটির অর্থ হলো যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকরা হলো পৌরনীতির মূল কেন্দ্র এবং তাদের আচার আচরণ ও রাজনৈতিক কার্যগুলি বিশ্লেষণ হলো পৌরনীতির মূল আলোচ্য বিষয়। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের নাগরিকরা প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করত, কিন্তু বর্তমানে রাষ্ট্রের ধারণার পরিবর্তন এসেছে এবং আধুনিক জাতি রাষ্ট্রের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। গ্রীসের নগর রাষ্ট্রের প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণকারীরাই কেবল নাগরিকের মর্যাদা পেত, কিন্তু বর্তমানে রাষ্ট্রে বসবাসকারী সবাই নাগরিকের মর্যাদা পায়। আমরা পৌরনীতির সংজ্ঞা আলোচনা করতে গিয়ে ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারির একটি সংজ্ঞা আমরা আলোচনা করব। সেখানে বলা আছে যে সিভিক্স ইজ দ্যাট ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ডিলিং উইথ রাইটস অফ সিটিজেনশিপ অ্যান্ড ডিউটিস অফ সিটিজেন। অর্থাৎ পৌরনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইএম হোয়াইটের একটি সংজ্ঞা আমরা আলোচনা করব। তিনি বলছেন, সিভিক্স ইজ দ্য সাবজেক্ট দ্যাট ডিলস উইথ এভরিথিং অ্যাফেয়ারটেইনিং টু সিটিজেনশিপ। অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় পৌরনীতি। এফ.আই. গ্লাউড বলেন যে সিভিক্স ইজ দ্য study of institution, habits, activities and spirit by means of which a man or woman may fulfill the duties and receive benefits of membership in a political community. অর্থাৎ যেসব প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন এবং অধিকার ভোগ করে থাকে, তার অধ্যয়নই হচ্ছে পৌরনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত পৌরনীতির সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম, পৌরনীতির ধারণা আমরা পেলাম। এখন আমরা আলোচনা করব পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু। আমরা জানি পৌরনীতি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় হলো নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী আলোচনা করা। এর মাধ্যমে নাগরিক জীবনের যাবতীয় বিষয় প্রতিফলিত হয়, ফলে নাগরিকের সব বিষয় হলো পৌরনীতির বিষয়বস্তু। এই জন্য বলা হয় পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। অর্থাৎ নাগরিক জীবনের সাথে যা কিছু জড়িত তার সর্বোচ্চ সীমা পর্যন্ত পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু বিস্তার লাভ করে। আমরা নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে পৌরনীতির বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভের চেষ্টা করব। প্রথমত, পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকরা হলো রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। নাগরিক জীবনকে কেন্দ্র করেই রাষ্ট্রের বিকাশ লাভ হয়, ফলে রাষ্ট্রের উন্নতি ও পূর্ণাঙ্গতা সম্পূর্ণরূপে নির্ভর করে নাগরিকের রাষ্ট্রের প্রতি আনুগত্য, দায়িত্ব, কর্তব্যবোধের উপর। সুনাগরিকের কার্যাবলীর উপর রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। 2 নম্বর, পৌরনীতির বিষয়বস্তু মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত। পৌরনীতি নাগরিকের সব বিষয়ের আলোচনার পাশাপাশি সমাজের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, কেননা সমাজের মৌলিক প্রতিষ্ঠানগুলোর উপর ভিত্তি করে রাষ্ট্র বিকশিত হয়। এই জন্য পৌরনীতি সমাজের সবচেয়ে আদিম ও কৃত্রিম প্রতিষ্ঠান হিসেবে পরিবার নিয়ে আলোচনা যেমন করে, তেমনি সামাজিক পরিবর্তন, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী, জাতি, গোত্র, সম্প্রদায় প্রবৃত্তি নিয়েও পৌরনীতি আলোচনা করে। সুতরাং পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র প্রবৃত্তি মৌলিক প্রতিষ্ঠান পৌরনীতির বিষয়বস্তুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। 3 নম্বর পয়েন্ট, রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত।
পৌরনীতি যেমন বিভিন্ন মৌলিক সামাজিক প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করে, তেমনি রাষ্ট্রের রাজনৈতিক প্রতিষ্ঠানাদির ও আলোচনা করে থাকে। পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা, আর নাগরিকের রাজনৈতিক কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ধারণা পৌরনীতির আওতার মধ্যে পড়ে। যেমন সরকার, সরকার কাঠামো, সরকারের প্রকারভেদ, রাষ্ট্রীয় মতবাদ, সংবিধান, রাজনৈতিক দল, জনমত, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, আমলাতন্ত্র, চাপ সৃষ্টিকারী ইত্যাদি পৌরনীতির আলোচ্য বিষয় এবং বিষয়বস্তু। 4 নাম্বার, নাগরিকদের স্থানীয় বিষয় সম্পর্কিত আলোচনা। পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, সেই জন্য নাগরিকদের সব বিষয় নিয়ে এটি আলোচনা করে থাকে। এর মধ্যে স্থানীয় বিষয় অন্যতম। নাগরিকের ব্যক্তি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে স্থানীয় প্রতিষ্ঠানসমূহ। নাগরিকগণ ব্যক্তিগতভাবে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা পৌরনীতির পরিধীয় বিষয়বস্তুর অন্যতম বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা। নেসেসিটি অফ দ্য স্টাডি অফ সিভিক্স। পৌরনীতি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। নাগরিক জীবনের কার্যাবলী আলোচনায় করাই হলো পৌরনীতির কাজ। সামাজিক বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে পৌরনীতি নাগরিকের সবচেয়ে নিকটবর্তী ও বাস্তবে কার্যকর একটি বিষয়ের নাম। উন্নত সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের প্রয়োজনে পৌরনীতির পাঠ অবশ্যম্ভাবী। প্রাচীন গ্রিসে প্লেটোর একাডেমি এবং এরিস্টটলের লাইসিয়ামে জনগণকে ভবিষ্যৎ সুনাগরিক, প্রশাসনিক ও রাষ্ট্রীয় নেতা হিসেবে তৈরি করার জন্য পৌরনীতির জ্ঞান দান করা হতো। জনগণ তাদের অধিকার, কর্তব্য, দায়িত্ব সম্পর্কে জানার জন্য পৌরনীতি পাঠের প্রয়োজন অনুভব করে। নাগরিক জীবনের আদর্শের সঙ্গে সমাজ, রাষ্ট্র, অন্যান্য মানবীয় প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের জন্য পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী এবং অতীব প্রয়োজনীয়। নিম্ন আমরা কয়েকটি পয়েন্ট আকারে পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর, সুনাগরিক হওয়ার জন্য। সুনাগরিক হওয়ার জন্য পৌরনীতির পাঠ গুরুত্বপূর্ণ। রাষ্ট্র নাগরিকের পারস্পরিক সম্পর্ক অধিকার ও কর্তব্য দ্বারা নির্ধারিত, আর এই অধিকার ও কর্তব্য পালনের জন্য সর্বাগ্রে নাগরিকদের হতে হবে সুনাগরিক। কেননা সুনাগরিক তার কর্তব্য সম্পর্কে থাকে সদা সচেতন। সুনাগরিকতার জন্য 3টি গুণ অবশ্যই দরকার। তা হলো বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, আত্মসংযম, সেলফ কন্ট্রোল এবং সচেতনতা, কনসাসনেস। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকদের মধ্যে এই গুণগুলোর বিকশিত হয়। সুতরাং নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 2 নম্বর, অধিকার ও কর্তব্য সম্পর্কে জানার জন্য পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেক রাষ্ট্রের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে উল্লেখ থাকলেও পৌরনীতির পাঠ ছাড়া এটি সম্পর্কে জানা সম্পূর্ণভাবে সম্ভব নয়। পৌরনীতি নাগরিকদের অধিকার, কর্তব্য সহ সব বিষয় সম্পর্কে সবিস্তারে আলোচনা করে। কিভাবে নাগরিকদের অধিকার সংরক্ষিত হবে, সমাজ ও রাষ্ট্রের নাগরিক কিভাবে তার ব্যক্তি স্বাধীনতা বজায় রাখবে, তা পৌরনীতি পাঠের মাধ্যমেই জানা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, স্বদেশ প্রেম জাগ্রত করার জন্য পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা। প্রত্যেক নাগরিককে সত্যকার স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য পৌরনীতি পাঠ আবশ্যক। কেননা একটি দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে প্রকৃত দেশপ্রেমিক নাগরিকের কর্মকাণ্ডের উপর। দেশপ্রেমিক নাগরিকরা রাষ্ট্রের অমূল্য সম্পদ। পৌরনীতির জ্ঞান নাগরিকদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের জন্য ত্যাগী হতে শেখায়। তাই দেশ ও জাতির স্বার্থে পৌরনীতির পাঠ আবশ্যক। সুশাসন সম্পর্কে ধারণা লাভ। বর্তমানে পৌরনীতির সাথে সুশাসনের বিষয়টি
ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় নতুন চিন্তা ভাবনা এসেছে। একটি রাষ্ট্র যদি সুশাসনের ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে সেই রাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নাগরিকদের মৌলিক অধিকার প্রদান, ক্ষমতার সুষম বন্টন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনের দুর্নীতি কমানো ও গতিশীল আনয়ন করা ইত্যাদি সুশাসনের সাথে অপরিহার্যভাবে সম্পর্ক। পরিণতি পাঠের মাধ্যমে এইসব বিষয়ে সম্যক জ্ঞান লাভ করা সম্ভবপর হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ আরেকটি পয়েন্ট আলোচনা করে আমরা পরিণতি পাঠের প্রয়োজনীয়তা শেষ করব। সেটা হচ্ছে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য পরিণতির অন্যতম আলোচ্য বিষয় নাগরিকের যাবতীয় বিষয় নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করা। নাগরিকতার তিনটি দিক রয়েছে: স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক। আর রাষ্ট্রের লক্ষ্য হলো নাগরিকের কল্যাণ করা। নাগরিক তার কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের প্রতি যেমন আনুগত্য প্রকাশ করে, তেমনি রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। একজন সুনাগরিকের কর্তব্য হলো রাষ্ট্রের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বদা কাজ করা। এক্ষেত্রে নাগরিক জাতীয় কাজ ছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন কাজ করে থাকে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার জন্য পরিণতি পাঠ করা একান্ত জরুরি। অতএব সমাজ ও রাষ্ট্রের সদস্য হিসেবে পরিপূর্ণ জ্ঞান লাভ করার জন্য পরিণতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব পরিণতির সাথে অন্যান্য জ্ঞানের কি সম্পর্ক রয়েছে, সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। পরিণতি ও সুশাসন হলো একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। এটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বটে। নাগরিকগণ সমাজে বসবাস করতে গিয়ে তাদের বিভিন্ন আচার আচরণ ও কার্যাবলী সম্পর্কে অবগত হয় পরিণতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের জ্ঞান লাভের মাধ্যমে সুনাগরিক হিসেবে তারা রাষ্ট্রের কল্যাণে কাজ করে থাকে। সুনাগরিক হতে হলে সর্বাগ্রে দরকার অধিকার ও কর্তব্য সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা। পরিণতি অধ্যয়নের মাধ্যমে সুনাগরিক হওয়া সম্ভব। পরিণতি যেহেতু সমাজে বসবাসকারী সব নাগরিকের বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করে, সেহেতু সমাজ বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে পরিণতির সম্পর্ক বিদ্যমান। সমাজবদ্ধ মানুষের সব বিষয় পরিপূর্ণতার জন্য পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, অর্থনীতি, নীতিশাস্ত্র, ভূগোল, জনসংখ্যা উন্নয়ন, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কেননা প্রতিটির উদ্দেশ্য হল সামাজিক কল্যাণ সাধন। সুতরাং এখানে পরিণতি ও সুশাসনের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিচয় আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সেটা হলো পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, পরিণতির সাথে অন্যান্য জ্ঞানের যে শাখাগুলো রয়েছে তাদের সম্পর্ক, পরিণতি পাঠের প্রয়োজনীয়তা, পরিণতি পাঠের বৈশিষ্ট্য এবং পরিণতির পাঠ আমরা কেন করব ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এখন আমাদের বাড়ির কাজ নেব। আমরা আজকে আলোচনার উপরে আমাদের বাড়ির কাজ আমরা নির্ধারণ করেছি। আর বাড়ির কাজের শিরোনাম হচ্ছে পরিণতি কীভাবে নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়ের ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। নিজের ভাষায় প্রকাশ করো। তোমাদেরকে আজকের আলোচনার ভিত্তিতে আমার এই যে তোমাদের যে টপিকস দিলাম, যে শিরোনাম দিলাম, সেটার উপর তোমাদেরকে কাজ করে আনতে হবে এবং আমাকে তোমাদের সেই কাজটি আমাকে প্রদর্শন করাতে হবে, আমাকে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার এই ক্লাসে তোমরা যারা উপস্থিত থেকে আমার এই অনলাইন ক্লাসে যারা
দেখেছো, আমার পাঠ শুনেছো। আমি তোমাদের প্রত্যেককে জানাই ফুলেল শুভেচ্ছা। আশা রাখি তোমরা আমার ক্লাস থেকে উপকৃত হবে। যাবতীয় তোমাদের প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে তোমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং তোমাদের জীবনকে শানিত করবে। তোমরা তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। আজকের মতো তোমাদের বিদায় জানাচ্ছি এবং তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু।